শোনো, সন্ধেবেলা কিছু টাকা আনতে কিন্তু ভুলো না। ঠিক আছে, আনবো। সাবধানে যেও। আসি তাহলে। আরে বিমলা দিদি, কেমন আছো? ভালো আছি আমি, তুই কেমন আছিস? এই চলছে প্রতিদিনের মতো। ঠিক আছে, আসছি। আচ্ছা, পরে কথা বলছি। কিছু মনে পড়লো বিমলা দেবী? হ্যাঁ ম্যাডাম, সব মনে পড়ে গেছে। আরে কেমন আছো বিমলা দিদি? ভালো আছি। আপনি চিনতেন ওই চন্দননগরের মেয়েটাকে যে সেলিমের সাথে দেখা করতো? এখন ও সেলিমের সাথে দেখা করতো কি না সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, মেয়েটা তো চন্দননগরেরই। কি করে জানলেন? ওর একটা আত্মীয় আছে, আমার প্রতিবেশী নীলোফার, শফিকের বউ। কি নাম ওই চন্দননগরের মেয়েটা? সানোভার কুরেশি, নীলোফারের ছোট বোন। এখন নীলোফারের পা কেমন আছে? এখন অনেকটাই ভালো, আর ডক্টর বলেছে 1-2 মাসের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে আল্লাহর নামে। এই দিদি, দিদি এই জিনিসটা খেয়ে নে, জিনার দিদি তোর জন্য পাঠিয়েছে। এক মিনিট। ঠিক আছে। ওই যে নীলোফারের অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তখনও এসেছিল। ছোট বোন বড় বোনকে সাহায্য করতে এসেছিল ওই সানোভার। খুব ভালো কাজ করছো তুমি, দেখো তোমার খুব ভালো হবে, বড় বোনের এত সেবা করছো বলে। আচ্ছা, তোমার স্বামী কি করে? ও চন্দননগরে একটা সুপারমার্কেট খুলেছে না, ওখানেই ডিউটি করে। মানে তোমার তো ডবল ডিউটি হচ্ছে, নিজের বাড়িও সামলাও, বোনের বাড়িও সামলাও, কষ্ট হয় একটু না? আরে না না, কোনো অসুবিধে হয় না। আগে সকালে নিজের বাড়ির কাজ করি, তারপর এখানে আসি। এখানকার কাজ শেষ করে তারপর সন্ধ্যাবেলা বাড়ি যাই। আমার বড় আসে মাঝে মাঝে আমাকে নিতে, তুমি দেখেছো হয়তো তাকে। এগুলো মনে পড়লো তো ভাবলাম আপনাকে বলে দিই। খুব ভালো করেছেন বলে। কিন্তু বলে দিচ্ছি ম্যাডাম, আমি বাবা সব কিছু জানি না, সেলিমের সঙ্গে ওর কিছু ছিল কি না। আমার কথার মানে হলো সানোভার ছাড়া অন্য কোনো মহিলাও হতে পারে চন্দননগরের। ফালতু ফালতু কাউকে কেন বদনাম করব? আরে না না, পেন্ট এখন নয়, আর কুট প্রাইমার লাগিয়ে দে। হ্যালো, শফিক আনসারি বলছি। কুন্তিনগর পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর দীপক কুমার বলছি। বলুন স্যার। তোমার স্ত্রী নীলোফারের বোন সানোয়ার না? হ্যাঁ স্যার, কি হয়েছে ওর? ওর নাম্বার আর অ্যাড্রেসটা দরকার আমার। কেন স্যার, কি ব্যাপার? এখন শুধু নাম্বার দরকার, কেন সেটা পরে বলবো তোকে। সানোভার কুরেশি, হ্যাঁ। আমাদের সাথে থানায় চলো, কিছু কথা বলার আছে। কি ব্যাপারে? সেলিম মির্জার বিষয়ে। সানোভার? আপনার প্রতিবেশী নীলোফারের ছোট বোন সানোভার কুরেশি। এটা কি করে হতে পারে? সানোভার কুরেশি, যদি সত্যি কথা বলো তাহলে সকলেরই সুবিধে হয়। সত্যি? কোন সত্যিটা স্যার? সেলিম আর তুমি কি হয়েছে স্যার, কি হয়েছে? আমার বউকে এখানে কেন নিয়েছেন আপনারা? কিছু জিজ্ঞেস করার ছিল। সানোভারকে এমন কি জিজ্ঞেস করবেন আপনারা? সেলিম মির্জার ব্যাপারে। সেলিম আর সানোভারের কি সম্পর্ক? তাই তো জিজ্ঞেস করছি তোমার স্ত্রীর কাছে। স্যার আপনি ওকে কি জিজ্ঞেস করছেন? আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি বলছি। সানোভারের সঙ্গে সেলিমের কোনো রকম সম্পর্ক এ, নেই। প্রশ্ন সানোভারকে করা হয়েছে, জবাব ওই দেবে। সানোভার, শেষবারের মতন বলছি, সেলিমের সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? বড় সাহেবের সাথে দেখা করব। বসো, বড় সাহেব বিজি আছেন। উনি ফোন করে ডেকেছেন। আমি সেলিম মির্জার বড় দিদি জিনাত। হ্যাঁ জানি, ভিতরে ওদেরই এনকোয়ারি চলছে, ডাকা হবে আপনাকে। বসুন। অদ্ভুত কথা বলছেন স্যার, আমি বলি ও বলুক, কথাটা তো একই না। এই আসিম, সানোভারকে বলতে দে। আমার একটা প্রশ্ন শুনে তোমরা এতটাই ঘাবড়ে গেছো যে সানোভারকে বলতেই দিচ্ছ না। তার মানে সানোভার আর সেলিমের সম্পর্ক ছিল, ঠিক কথা তো? সানোভার সেলিম মির্জার মার্ডার হয়েছে, আর এটা সাধারণ ঘটনা নয়। সোজাসুজি বলো, যদি আমরা বাঁকা পথ ধরি তোমরা সারা জীবন সোজা হতে পারবে না।
এই দিদি, আমি কাজে বেরোচ্ছি রে। আরে দাঁড়া, এনে টিফিন কৌটো নীলুফারকে দিয়ে চলে যাস। আরে আমি রান্না বসিয়েছি, নে সাবধানে। ঠিক আছে। সালাম আলাইকুম নীলোফার দি। ওয়ালাইকুম আসসালাম সালিম, আজ তুমি এলে? হ্যাঁ, ওই দিদি রান্না করছে না। সানোবার, এই সানোবার, এদিকে আয়। হ্যাঁ দিদি। টিফিন বক্সটা নিয়ে নে, জিনাত পাঠিয়েছে। চলি নীলোফার দি। আগে এই জিনাত দি পাঠিয়েছে এটা। আমি সেলিম, জিনাদ্দির ছোট ভাই। জানি। আমি সানোভার, নীলোফার দিদির ছোট বোন। জানি। চলি। হ্যাঁ। সেলিম, তোর গাড়ি খালি আছে? হ্যাঁ শফিকদা, তোমার জন্য তো সবসময় খালি। বলো না কোথায় যাবে? আমি নয়, ওই যে আমার শালি এসেছে, ও বাড়ি ফিরবে চন্দননগর। ছেড়ে দিয়ে আসবি? হ্যাঁ ছেড়ে দেবো। ঠিক আছে, 2 মিনিট আসছে। হ্যাঁ, ওই এসপি সুপার মার্কেট আছে না? আচ্ছা আচ্ছা, ওটাই যে নতুন খুলেছে। হ্যাঁ ঠিক বলেছিস, আমি ওখানকার সুপারভাইজার। আরে বাহ, দারুণ খবর। শফিকদার কে হও তুমি? ভাইরা ভাই। ভাইরা ভাই? আরে यार, ভাইরা ভাই বুঝিস না? আচ্ছা বল, শফিক ভাইয়ের বউ কে? নীলোফার দি। আর নীলোফার দির বোন হচ্ছে সানোভার, আমার বউ। মানে শফিক ভাই আর আমি ভাইরা ভাই, এবার বুঝলি? আচ্ছা, আপনারা স্বামী স্ত্রী। কি হলো? কিছু বললো অফিসাররা? আমরা একে অপরকে কোনোদিন কিছু বলিনি স্যার, কিন্তু কিন্তু কিছু কথা না বলাই থাকে। আমাদের একে অপরের প্রতি খুব টান ছিল, কিন্তু যখন থেকে ও জানতে পারলো যে আমি বিবাহিত, ও ও পুরোপুরি এড়িয়ে যায় স্যার। আর তুমি? আমি আমি এড়াইনি স্যার, প্রথম পদক্ষেপ আমিই নিই স্যার। সেলিম নীলোফার দিদির বাড়ি আসা বন্ধ করে দেয়। আমার থেকে অনেক দূরে দূরে থাকতো ও। ও যতটাই দূরে যেত, ওর ততটাই কাছে যেতে ইচ্ছে করতো আমার। নীলোফার দি, নীলোফার দি। দিদি ডক্টরের কাছে গেছে সফিদ দাদার সাথে। এটা নিয়ে নাও তুমি। জিনাদি বাড়িতে নেই, ওই বাজারে গেছে। সেলিম, আসলে চা বসিয়েছিলাম, একটু খেয়ে যাও। সেলিম, আমার কিছু বলার ছিল তোমাকে।
চা দাও তো। শফিক দা, আজকের পর থেকে সনোবার এই পাড়ায় এক পাও রাখবেন আর। এই দেখ শোন, কি করছিলি তুই? পাগল হয়ে গেছিস? তুই আমার ছোট বোনের মতো। হাসিম তোর হাজব্যান্ড। যেটা তুই করেছিস খুব খারাপ করেছিস। দেখ সনোবার, এসব যা কিছু হয়েছে না, এসব কিচ্ছু হয়নি এমনটাই ভাববি, বুঝলি? আজকের পর থেকে সেলিমের ব্যাপারে ভুল করেও চিন্তা করবি না। শফিক দা, তুমিও সেলিমের দিদির সঙ্গে কথা বলো। আর যদি আমার হাত থেকে কিছু হয়ে যায়, তোমরা আমাকে কেউ দোষ দেবে না। হাসিম, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। কেন কেন দরকার নেই? কথা বললে কথা বাড়ে, কথা ছড়ায়। আমাদের দরকার নেই। ভুল করেও প্রতিবেশী বিমলা রেডিও যদি শুনে নেয়, কথাটা চাঁদেও চলে যাবে, সবার সামনে মুখে চুনকালি পড়বে। সনোবার, এই কথাটাকে এখানেই পুঁতে দে, বুঝলি? বুঝলি? আমি জানতাম স্যার, ভুল এটা, কিন্তু কি করতাম আমি নিজেকে আটকাতে পারলাম না। ভালোবেসে ফেলেছিলাম ওকে আমি। আর প্রথমে আমি ওকে ডেকেছিলাম স্যার। আমরা আবার দেখা করা শুরু করি স্যার, আগের মতোই, কিন্তু এইবার একটু লুকিয়ে। আর আর তারপর পুরোপুরি খবর এলো। ও, আর তারপর খবর এলো যে ওরা সেলিমকে। তুমি সাহস করে যখন এত কিছু বলেছো, তখন এটাও বলে দাও সেলিম মির্জার মার্ডার কে করেছে। স্যার, আমি সত্যিই জানি না। যখন থেকে খবরটা এসেছে আমি ভিতরে ভিতরে ঘুমড়ে মরি, কাঁদতে থাকি। সেলিমকে তোমার স্বামী হাসিম না জামাইবাবু সাফিক মেরেছে, না দুজনে মিলে খুন করেছে? তোমার দিদি নীলোফার জানতো তোমার এই অ্যাফেয়ারের বিষয়ে? আমি সেলিমের দিব্যি কেটে বলছি, আমি সত্যিই জানি না ওকে কে মারলো, কেন মারলো। আমি শুধু এটুকু জানি যে আমি ওকে অনেকটা ভালোবাসতাম। হাসিমা সফিকে কাস্টাডিতে নিয়ে ধোলাই করো, দেখা যাক আগে কে মুখ খোলে। অনেকটা ভালোবাসতাম। হাসিমা সফিকে কাস্টাডিতে নিয়ে ধোলাই করো, দেখা যাক আগে কে মুখ খোলে। পুলিশের সামনে সানোবার তার সঙ্গে সেলিমের অ্যাফেয়ারের কথা স্বীকার করার ঠিক 1 বছর পর তার জামাইবাবু শফিককে খুন করা হয়। সেলিম মির্জার খুনের ফলে অনেক কিছু ভেঙে গিয়েছিল। একটা মন ভাঙলো, একটা পরিবার ভাঙলো, আর আরো একটা পরিবার ভাঙলো। কিন্তু আপাতত আমরা সেই সময় ফিরব যখন সানোবার পুলিশের কাছে তার স্টেটমেন্ট দিয়েছিল। ওই শয়তানটাকে যদি মারার হতো না স্যার,
তখনই মারতাম যখন জানতে পারি। সনোবার একবার ধরা পড়ার পরেও নতুন করে আবার প্রেম শুরু করে, সেটা তোমার সহ্যের বাইরে ছিল, তাই তুমি সেলিমকে মেরে দিলে। আমি কাউকে মারিনি স্যার, সনোবারকে একটু মেরেছিলাম যখন প্রথম জানতে পারি, তাও রাগের মাথায়। আর সেই রাগ ধরে রেখে তুমি সেলিমকেও খুন করেছো যখন সনোবার নতুন করে দেখা করা শুরু করলো। স্যার, ও তো জানতো না যে ওরা আবার দেখা করতে শুরু করেছে। আমার কাছে সত্যি বলার অফারটা কিন্তু লিমিটেড, পরে সত্যি কথা বলবার জন্য কিন্তু ছটফট করবি। আপনি আমার ছটপটানি কি বুঝবেন? এবার আপনি যা করতে চান করতে পারেন স্যার, যত মারার মারুন, যত অত্যাচার করার করুন, কিন্তু সত্যি এটাই যে আমি সেলিমকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি কি করে জানবো স্যার? কিন্তু হ্যাঁ, যদিও বেঁচে থাকতো না, আমার সামনে থাকতো না, টুকরো টুকরো করে দিতাম ওর, আর সানোবারকেও। তুমি আর হাসিম ছাড়া কে সাহায্য করেছে সেলিমকে মারতে? স্যার, আমি এই কথাটা চেপে রাখার চেষ্টা করেছিলাম। আমি এটা চাইতাম না যে পাড়ার লোকেরা আমাদের গায়ে থুতু দিক, শালির জন্য আমাদের মাথা নিচু হয়ে যাক। সানোবার যখন শুনলো না তখন তুমি সেলিমের গলা টিপে ধরলে, তাই তো? না স্যার, না। আমি যখন কারোর নাম মুখে আনতেই চাইছিলাম না, তো খুনটুন করে নিজেকে কেন সকলের সামনে ছোট করব? আপনি নিজেই বলুন না। আমি সেলিম আর সানোভারের ব্যাপারটা কিচ্ছু জানতাম না। হাসিম আর সাফিক আমাকে ওরা কিচ্ছু বলেনি। কেন হয়েছিল আমার অ্যাক্সিডেন্ট? কেন ডাকতে গেছিলাম আমি সানোভারকে আমার বাড়িতে? ভাবলেই শুধু নিজেকে দোষ দিতে ইচ্ছে করে ম্যাডাম। এইসব দুঃখ কষ্টের কথা ছাড় আর পুরো সত্যিটা বলে ফেল। যেদিন সালিমের মার্ডার হয়েছিল তুই কি দেখেছিলিস, কি শুনেছিলিস? কিচ্ছু দেখিনি ম্যাডাম, কিচ্ছু শুনিনি আমি। তোকে এরকম বলার জন্য বলা হয়েছে তাই না? তুই নিজের স্বামী আর হাসিমকে বাঁচানোর চেষ্টা করছিস তাই না? বল। আমি কি বলবো ম্যাডাম? আমার মনে হয় সালিমকে না তোর স্বামী মেরেছে আর না হাসিম মেরেছে। সালিমকে তুই মেরেছিস নীলোফার। আমি জোর করে তোমাকে এসবের মধ্যে টানলাম তাই না? কিচ্ছু বলো না সানোবার। যেদিন আমি প্রথম পায়া স্যুপ নিয়ে এসেছিলাম না, তোমাকে দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমারও। কিন্তু এরপর কি করবো সেলিম? এরপর বিয়ে। কিন্তু যেটা আমার হয়ে গেছে। ডিভোর্স নিয়ে নাও হাসিমের থেকে, আর আমাকে বিয়ে করে নাও। করবে? সেলিম, এটা জীবন, কোনো রান্না নয় যে মনে এলো আর করে দিলাম। তালাক দেবো আমি হাসিমকে, তারপর আমাকে কিমা বানাবে আর তোমাকে বানাবে পায়াস। কিমা আর পায়া দুটোই হবে, আর সেটা আমাদের বিয়ের দিন। সানোবার, তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও, তারপর দেখো আমি সব সামলে নেব। বলো, করবে আমাকে বিয়ে? আইয়াস কাদ্রি এখানে থাকে? হ্যাঁ, আমার ছোট ভাই। কি হয়েছে? ডাকো তো ভাইকে। ফায়াজ, ফায়াজ। কি হলো আফজল দাদা? ফাইয়াজ, সেলিমকে মার্ডার করার পেছনে কে কে রয়েছে? কি জিজ্ঞেস করছো পুলিশেরা? তুই কি জানিস এই মার্ডারের ব্যাপারে? কিছুই তো না দাদা। আরে আমাদের কাজ তুমি কেন করছো হাসান? চলো ফাইয়াজ, থানায় গিয়ে চা খাওয়া যাক, আমাদের স্পেশাল করা চা। সফিক, তোকে জিজ্ঞেস করার মতন আর কিছু নেই। যা খোঁজ খবর নেওয়ার ছিল আমরা নিয়ে নিয়েছি। কি খোঁজ নিয়ে এসেছেন স্যার? এটাই যে সেলিমকে চুপচাপ কি করে মারা হলো, যে কেউ কিছু জানতেই পারলো না। তাহলে আমাকে যেতে দিন। আপনি তো বুঝতে পারছেন আমি সেটা নয়। সত্যি তুই ছিলি না সফিক। আইডেন্টিফিকেশন পেলে? না স্যার, এখানে কিছুই পাওয়া যায়নি। এক কাজ করো, ফটোগ্রাফ সার্কুলেট করে দাও সমস্ত থানায়। দেখুন স্যার, আমার বিরুদ্ধে প্রমাণের এক বিন্দু আপনার কাছে নেই, কারণ আমি তো কিছু করিনি। একদম কিচ্ছু করিসনি। স্যার দেখুন, আমি যেটা করেছিলাম সেলিম আর সানোবারকে হাতে নাতে ধরেছিলাম, তাও ঘটনাচক্রে। আমার মনে হয়েছিল হাসিমকে এটা বলা দরকার,
স্যার এর বাইরে আমি কিচ্ছু করিনি, আপনি যে কাউকে জিজ্ঞেস করুন। আয়াজ কাদ্রিকে জিজ্ঞেস করবো? আয়াস কাদরি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আমাদের কুন্তিনগরেরই। তুলে নি ওকে, তারপর দেখছি কতটা কি জানে। ম্যাডাম, আমার ভাই পিৎজা ডেলিভারির কাজ করে, আর ও বেচারা কার মার্ডার করতে যাবে? আর ওই সেলিমকে তো আমি খুব ভালো মতন চিনি। কিন্তু আইন কাউকে না ভালোভাবে চেনে না ভালোভাবে চিনতে চায়। আইন যদি কারোর বিরুদ্ধে এক ফোঁটাও প্রমাণ পেয়ে যায় তো জিজ্ঞাসাবাদ করা যায়। আরে ম্যাডাম, যখন ও কিছু জানেই না তখন কিসের জিজ্ঞাসাবাদ? শান্ত থাকো, যদি ওই ব্যাপারে কিছু না জানে সেটাও আমরা বুঝতে পারবো। অন্যায় না করলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আয়াজ কাদরি, 44497678, রাইট? 15 ডিসেম্বর সকাল 9:35-এ শফিক আনসারি তোমাকে ফোন করে। ফোন করেছিল না করেনি? দেখ ফায়াজ, 15 ডিসেম্বর সেলিম মির্জাকে খুন করা হয়েছে। তুই কোনো বাহানা বানানোর চেষ্টা করিস না। এই শোন, ঘরে তো? হ্যাঁ দাদা। রেডি? হ্যাঁ। এক্ষুনি বেরো। কোথাকার জন্য? শফিকদার বাড়ির পাশে। রেডি হয়ে? কিসের জন্য? ওই সেলিম মির্জার মার্ডার। তার মানে শফিকদা আমাকে 2 দিন আগে 13 ডিসেম্বরে এই প্ল্যানটা বলেছিল। বলো দাদা। সেলিমকে সরাতে হবে। সেলিম মানে আমাদের ট্যাক্সিওয়া সেলিম মির্জা? হ্যাঁ ওই। ওকে কেন মারবে? আরে তোর পিৎজা কে খাবে, কখন খাবে সেটা জেনে তুই কি করবি? না মানে সেরকম কিছুই নয়। 10,000 দেবো। আমার সাথে যেতে হবে। কখন? যখন আমি বলবো তখন। যখন আমি বেকার ছিলাম তখনই ও আমাকে চাকরি দিয়েছিলেন। যখন অভাব চলছিল ওই টাকা দিয়েছিল, অনেক উপকার করেছিল আমাকে। ওনাকে না বলার প্রশ্নই আসে না স্যার। মাত্র 10,000 টাকায় তুই কাউকে খুন করার জন্য রেডি হয়ে গেলি? একবার জানারও চেষ্টা করলি না তুই? স্যার জেনেও বা কি করবো না, মানে মারবো তো ঠিক হয়েই গিয়েছিল। মিথ্যে কথা। আমার ভাই বেচারা ভয় পেয়ে এসব কথা বলছে। আপনারা নিশ্চয়ই ওকে ভয় দেখিয়েছেন। এখনো পর্যন্ত তোমার ভাইকে আমরা কোনো হাত লাগাইনি। একাই কোকিল পাখির মতন কেমন কুকু করে যাচ্ছে। এবার তো সাবিকের পালা, পুরো গান ও গাইবে। খুব বেশি হলে 21 বছর বয়স হবে ওর। ওকে দিয়ে জঘন্য কাজ করিয়েছিস। ও তো এটাও জানতো না যে সেলিম মির্জাকে মার্ডার করা হচ্ছে কেন। আমার সামনে আর কোনো রাস্তা ছিল না স্যার। আমার মাথায় রক্ত চড়ে গেছিল। ও তো আমার ছোট বোনের মতো। ওর বাবা মা মারা যাবার পর আমাদের কাছে থাকতে এসেছিল, আমার আর নীলুফারের কাছে। সেলিম যেমন জিনাতের কাছে তেমনই সানোবার আমার কাছে, কিন্তু সেলিম মানছিল না। দেখ সেলিম, এটা পরে পাড়ায় আমি কারোর সামনে বলতে চাই না। কোন কথাটা শফিকদা? সেলিম অনেক চেষ্টা করে বুকে পাথর রেখে আমরা সানোবারকে ঠিক পথে নিয়ে আসছি। তুই আবার আগুন দিস না। ভালোবেসে বললাম। ভালোবেসে বলছো যখন, ভালোবাসাটা বোঝো। আমি আর সানোবার একে অপরকে ভীষণ ভালোবাসি। দেখ, ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে বলে সব শেষ হয়ে গেছে নাকি? ডিভোর্স হতে পারে, সমাধান হতে পারে। তুই যেটা করছিস সেটা খারাপ, খারাপ। ও হাসিমের সঙ্গে একদম খুশি নয়। কারোর খুশি মেরে ফেলাটাকে খারাপ বলে। তুই কিন্তু ওর জীবন থেকে দূরে চলে যাবি। খুশি আপনা আপনি ওর কাছে ফিরে আসবে। আমি শুধু নিজের খুশির কথা ভাবছি শফিকদা। মিথ্যে সম্মানের কথা তুমি ভাবছো। দেখ, তুই বড্ড বাড়াবাড়ি করছিস সেলিম। বাড়াবাড়ি কবে শুরু হয়ে গেছে? এখন এতটাই এগিয়ে গেছি যে আর পেছনের কোনো জায়গাই নেই। আমরা এখনো দেখা করি। কি বলছিস তুই? ভালোবাসা কোনো সিনেমার টিকিট নয় যে টিকিট পেলাম না বলে সিনেমাও দেখলাম না। সব সময় লুকিয়ে লুকিয়ে দেখা করেছি আমরা, কিন্তু আর নয়। কি করতে চাইছিস তোরা? দেখো শফিকদা, এই বছর শেষ হওয়ার আগে আমি আর সানোবার বিয়ে করতে চলেছে। বুঝিয়ে বলেছিলাম ওদের, মানলো না।
আমার সামনে আর কোনো রাস্তা ছিল না। আরে সফিক ভাই, কেমন আছেন? ভালো আছি। আর নীলুফার? ও তো বাড়ির কাজকর্ম করছে। ফয়াজ ভাই কাজে বেরিয়ে গেলেন? হ্যাঁ, এইমাত্র বেরোলেন। সেলিম? ভিতরে শুয়ে আছে, কাল রাত্রে নাইট শিফট করেছিল তো। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আমি দেখলাম এর থেকে ভালো সময় আর হবে না। পুরো পাড়া শুনশান। হায়াজ, ঘরে। আরে ইয়াশ, বল। সেলিম দা, তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা, ভিতরে। বল না, কি কথা আছে তোর? শফিক দা, তুমি বলেছিলাম না সারোবারের থেকে দূরে থাকবি, কথা কানে গেল না। কি বলেছিলি তুই? বছর ঘোরার আগে বিয়ে করবি? বিয়ে করবি সানোবারকে? হ্যাঁ করবো বিয়ে, এই বছরের শেষে ছুটি আটকাতে পারিস তো আটকে রে। বিয়ে করবি তুই? করবো করবো, তুই আজকাল আর কে? চলো, কেউ চলে আসতে পারে, চলো। চল চল। দেখ, কেউ নেই। চল পালা পালা। কেউ কোনো আওয়াজ পায়নি, কেননা আওয়াজ হয়নি। সেলিম না চিৎকার করে আমার সঙ্গে লড়ছিল, আর সাহায্যের জন্য চিৎকারও করেনি। কিন্তু তুই 21 বছরের আইয়াজের সাহায্য নিস আর খুব নৃশংসভাবে সেলিমের মার্ডার করিস। ও নিজেই মৃত্যু ডেকে এনেছিল স্যার। আল্লাহর দোহাই স্যার, আমাকে সফিক কখনো কিছু বলেনি। সেলিম আর সানোয়ার আবার দেখা করতে শুরু করেছিল, এটা তুমি জানতে না? না, সফিক ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সেলিমকে বুঝিয়েছিল, এটাও তুমি জানতে না? জানতাম না স্যার। সফিক আইয়াজের সাহায্যে সেলিমকে মার্ডার করে, এই কথাটাও তুমি জানতে না? না স্যার, জানতাম না। আমি শুধু এতটুকুই জানতাম যে সানোবার আর আমার জীবন কখনো আগের মতন হবে না। আমি যদি এটা জানতে পারতাম যে শফিক দাদা সেলিমকে মেরেছে, তাহলে আমি নিজেই এসে আপনাদেরকে সবটা বলতাম। যেমন তুই নিজে এসে আমাদের বলেছিস তোর ওর সাথে চক্কর ছিল। তুই তো সেলিমের মরে যাওয়ার পর ওর বাড়িতে পর্যন্ত যাসনি। কোন মুখ নিয়ে যেতাম জিনের দিদির সামনে? কোন মুখে বলতাম যে ওনার মরে যাওয়া ভাইকে আমি ভালোবাসতাম? উনি তো এটাই বলতো না যে ও আমার জন্য মারা গেছে। মিথ্যে বলছিস তুই নীলুফার, মিথ্যে। আমি কেন মিথ্যে বলতে যাব?
আমি জানতাম না পর্যন্ত যে সালিম আর সানোবারের মধ্যে কিছু চলছিল। তোর চোখের সামনে এসব ঘটছিল আর তুই বলছিস জানিস না? তোর বিবাহিত বোনের আমার ভাইয়ের উপর নজর ছিল আর তুই বলছিস জানিস না? তুই ওদের সম্পর্কের ব্যাপারে সবই জানতিস আর তুই এটাও জানতিস যে তোর বর আমার ভাইয়ের জীবন নিয়েছে, আর তখনও তুই চুপ থেকে গেলি। আমি মুখ খুলি বা কি এমন করে নিতাম? তোমার ভাই সেলিম আমার বোনের জীবন, বিবাহিত জীবন নষ্ট করে দিচ্ছিল। তার জন্য কি প্রাণে মেরে ফেলতে হবে ওকে? আর তোর একমাত্র বোন না সরোফার, তুই ওকে হারালে তোর কেমন লাগবে? আর এমনিতে কি করেছিল সেলিম যে তুই এর জীবন নিয়ে নিলি? আমার ভাই বাচ্চা ছেলে স্যার, আর আমার ভাইয়ের মাথাটা খারাপ করেছে ওই সাফি। 21 বছরের বাচ্চা একেবারে অবুঝ নয় আফজাল। তোমার ভাই শুধু মার্ডারে সামিলই হয়নি, ও মার্ডারটাকে লুকানোর চেষ্টা করেছে। বহুদিনে জেল হবে। জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে স্যার। তোমার ভাইয়ের দৌলতে দুটো পরিবারের জীবন শেষ হয়ে গেছে। জোশ তো সবারই আসে, কিন্তু ওর মাথা ঠান্ডা করে ভাবা উচিত ছিল। মারো আমাকে হাসিম, যত খুশি মন চায় তত মারো। আমি মানছি যে আমি রেখা পার করেছিলাম, কিন্তু সত্যিকারে ভালোবাসতাম আমি ওকে। আর সত্যিকারের ভালোবাসায় কোনো রেখা থাকে না। 10,000 টাকা লাগলে আমার থেকে চাইতে পারতিস। এত বড় অপরাধ করার কি দরকার ছিল? অনেক বড় ভুল হয়ে গেছে দাদা। বলো না এখন কি হবে? যেটা হবার ছিল সেটা হয়ে গেছে। খুনির তকমা লেগে গেছে তোর ওপর। সফিক, তুই আমার ভাইকেই পেয়েছিলিস তোর এই পাপ কাজের ভাগিদার বানানোর জন্য? আরে সনোবরের বরকে নিতে পারতিস, না হলে তোর বউ, না হলে তোর ওই দুশ্চরিত্র সনোবরকে নিতে পারতিস। এই আফজাল, মুখ সামলে কথা বলবি। আরে চুপ! এবার সামলানোর সময় তোর। মনে রাখবি, তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলি, আমি তোকে ছাড়বো না। তুই আমাদের সবার জীবন নষ্ট করে দিলি সানোবার। শফিক দাদা নষ্ট করেছে। কি দরকার ছিল সেলিমকে মারার? বিবাহিত হয়ে তুই এই কাজটা করতে গেলি কেন? হাসিম যথেষ্ট ছিল না তোর দিদি, জন্য? তোর যদি মন হালকা হয় এসব বলে, তাহলে বল তুই। সত্যিকারে ভালোবাসতাম সেলিমকে আমি। আরে বিয়ে করার কথা পর্যন্ত ভেবেছিলাম। আরে তুই বিবাহিত, হাসিমের বউ তুই। সেটা আমি আর হাসিম বুঝে নিতাম, যা করার থাকতো করতাম। শফিক দাদার মাঝখানে আসা কি দরকার ছিল? ও আমার সাথে যে সম্মান জড়িয়ে আছে সেটা বাঁচানোর চেষ্টা করছিল। ওই ছেলেটা সেলিম তোকে ফাঁসাচ্ছিল, তোকে ব্যবহার করছিল। না দিদি, ভালোবাসতাম আমরা একে অপরকে। আরে প্রথমে তো আমি ওকে ভালোবেসেছিলাম, প্রাণ ছিল ও আমার। ওর প্রাণটা যেভাবে নিয়েছে না শফিক দাদা, তার একটা অনেক বড় মূল্য চোকাতে হবে ওকে। কি বললি তুই? কি বললি? বলে দিয়েছি, এবার তুমি দেখবে। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আর দ্বিতীয় দিন এই বাড়িতে আসবি না, বেরিয়ে যা। সেলিম মির্জা মার্ডার কেস কোর্টে চলছিল। শফিক আনসারি আইনি হেফাজতে ছিল। 8 মাস পর সে জামিনও পেয়ে যায়। আর এখন সেলিম খুন হওয়ার পর 1 বছর কেটে গেছে। এদিকে জামিনে ছাড়া পাওয়া শফিক আনসারিও খুন হলো। বলো, করবে তো আমাকে বিয়ে? স্যার, লাশ কোথায় আর কবে পাওয়া গেছে? কাল সকালে পাওয়া গেছে, বেলগাম দ্বারা হাইওয়ের কাছে। বডিতে কোনো আইডেন্টিফিকেশন মার্কও ছিল না। ও সফিক আনসারি স্যার, কুন্তিনগর বেলগ্রামের বাসিন্দা। আমি কেস পেপার তোমার থানায় পাঠিয়ে দিচ্ছি, আর পোস্টমর্টম রিপোর্টটাও। সফিক আনসারি? হ্যাঁ স্যার, মেন বাইপাস হাইওয়েতে সকালেও লাশ পাওয়া গেছে। স্যার, এখানে বডি পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা ওর স্ত্রী নীলোফারকে ডেকেছি আইডেন্টিফিকেশনের জন্য।
আর নেই সফিক, আমার কাছে আর একটা টাকা নেই তোমার মদের জন্য। এতদিন পরে বাড়ি এলাম আর তুমি... বাড়ি? কোন বাড়ি সফিক? সবকিছু বিক্রি হয়ে গেছে কোর্টের কেসে, আর তোমার জামিনের জন্য। আর যখন থেকে তুমি বাড়ি ফিরেছো, মাসিক বাজার খরচা সব তুমি মদ খেয়ে উড়িয়ে দিয়েছো। ইলেকট্রিকের বিলটাও তুমি খেয়ে নিয়েছো। এখন শুধু আমার রক্তটা বেঁচে আছে, ওটাও খেয়ে নাও, সবকিছু শেষ করে দাও। কোথায় যাচ্ছ? এবার কার প্রাণ নেবে? দাঁড়াও, তুমি তুমি আমারই প্রাণ নিয়ে নাও, আমাকেই মেরে ফেলো। আমি কোনো চোর ডাকাত বদমাস নই। তোমার বোনের সম্মান বাঁচাতে আমি খুনটা করেছি, আর তুমি আমাকে আমার বাড়িতে বেইজ্জত করবে? জবে থেকে জামিন পেয়েছিল, আমাদের রোজ ঝগড়া হতো। ও 3-4 দিন পর্যন্ত বাড়ি আসতো না, তারপর আসতো, মদ খেত, আবার ঝগড়া করতাম, আবার উধা হয়ে যেত। সাহেব, আমি ভেবেছিলাম যে ও 2-4 দিনে ফিরে আসবে। কে মার্ডার করতে পারে সফিককে? লিস্টটা অনেক লম্বা স্যার, অনেক লোকের ওর ওপর রাখছিল। স্যার লিস্ট তৈরি করে খোঁজাটা শুরু করে দিই। সেলিমকে সফিক মারে, তাই সব থেকে বেশি কষ্ট ওর মায়ের মতন দিদি জিনাতের হবার কথা, তাই না? কার সাথে মিলে সফিককে খুন করেছি এরম প্রশ্ন তো তখনও করেছিলেন, যখন আপনার মনে হয়েছিল যে আমি আমার ভাই সেলিমকে মেরে ফেলেছিলাম। হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। তাহলে ওই প্রশ্নের আর এই প্রশ্নের দুটো ঘটনার একটাই উত্তর স্যার। হ্যাঁ, আমি মেরেছি আমার সেলিমকে, আর সফিককেও, আর কাউকে সঙ্গে নিয়ে নয় স্যার। আমি নিজেই প্ল্যান করে মেরে দিয়েছি দুজনকে। লিখে নিন, এটাই এফআইআর এ লিখে নিন সাহেব। জীবন্ত লাশ হয়ে গেছিল জিনাত। সেলিম ওর বেঁচে থাকা রসদ ছিল, আমাদের তো কোনো বাচ্চাও হয়নি। তাহলে প্রতিশোধ? ভাগ্য তো প্রতিশোধ আমাদের থেকেই নিল। আমি ভাবছিলাম যে আপনারা কখন আসবেন, আর এখন এটাই জিজ্ঞেস করবেন না যে শফিক দাদাকে কে মেরেছে? কে মেরেছে ওকে? আমি কি পেতাম শফিক দাদাকে মেরে? আমরা তো এমনিতেও সালিমের মৃত্যুর পর নিজেদের ভাঙাচোরা জীবনটাকে আবার গড়ার চেষ্টা করছি। আমরা জীবনটা আবার কেন নষ্ট করব? সানোবার, সেলিমকে সত্যিই ভালোবেসেছিস? বাঁচতাম। এখন কি আর তার কোনো মূল্য আছে? প্রতিশোধ নিয়েছিস ওর মৃত্যুর? প্রতিশোধ নিলে তো আর ভালোবাসা ফিরে আসবে না। হ্যাঁ, যদি সেলিম ফিরে আসতো তাহলে আমি অবশ্যই শফিক দাদাকে মারতাম। বলো, এর জন্যই তুমি সাফিককে মেরেছিলে না? কি বলবো স্যার, সাফিককে মেরে যদি আমার ভাইয়ের সাজা কম করতে পারতাম তাহলে নিশ্চয়ই মেরে ফেলতাম। মারতে না, তুমি ওকে মেরে ফেলেছো। স্যার, আপনি আপনার সময় নষ্ট করছেন আমাকে এসব ফালতু কথায় জড়িয়ে। সোজা কথা, আমি সফিক আনসারিকে মারিনি। আমার জীবনটা এখন আমার ভাইয়ের জীবনটা শোধরাতেই ব্যস্ত। ও পস্তাচ্ছে আর খুব ভালো মানুষ হতে চায়। তাহলে আমি কেন এসব করে আবার একটা উন্মাদকে মেরে আমি আমার জীবনটাকে নষ্ট করতে যাব? সফিক আনসারির পোস্টমর্টম রিপোর্ট হাই লেভেল অফ অ্যালকোহল বলছে। স্যার, সেলিম মির্জাকেও তো পিটিয়ে মারা হয়েছে। এটা পরিষ্কার রিভেঞ্জ কেস, মোটিভ প্রতিশোধ, ক্লিয়ার কাট। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এক বছর আগে এই এলাকার এই গলি থেকেই সেলিমের সব যাত্রা বেরিয়েছিল, আর এখন সেলিমের খুনি শফিকের সব যাত্রাও বেরোলো। এক বছর আগে হওয়া সেলিমের মার্ডার অনেকগুলো পরিবারের খুশি শেষ করে দিয়েছিল, আর এক বছর পর শফিকের খুনের পরেও অনেকগুলো পরিবার শেষ হয়ে গেল। একটা লিড পেয়েছি স্যার, জানি না কতটা কাছে। বল। একটা লোক আছে, সেলিমের খুব ভালো বন্ধু ছিল, 5 দিন ধরে ঘরেই পড়ে আছে, ট্যাক্সি চালাচ্ছেই না, পুরো শুয়ে পড়েছে স্যার। ছেলেটির নাম সোয়েব। সোয়েব, যেখানে এখন তুই বসে আছিস না, আজ থেকে 1 বছর আগে তোদের পাড়ারই আইয়াজ কাদরি ওখানে বসেছিল। আইয়াজও কারোর কথা শুনে বিরাট বড় একটা অপরাধে জড়িয়ে পড়েছিল, এখনো পর্যন্ত পস্তাচ্ছে। কার কথা এসব কাজ করেছিস? একবার যদি বলে দিস না, ভয় কমে যাবে।
ফাইয়াজ কোথায়? জিনাত, হ্যাঁ কতদিন আর এইভাবে বাঁচবো আমরা? জানি না আমরা কি আদৌ বেঁচে আছি ফাইয়াজ। যদি যদি সবকিছু আমি আগের মতো করতে পারতাম। সেটা আর হবে না। ওইসব নীলোফার আর সফিকের জীবনটা আগের মতো হয়ে গেল, জামিন হয়ে গেল ওর। রক্ত গরম হয়ে যায় আমার যখন ওকে দেখি। আমার সেলিমকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, আমাদের সেলিমকে। ফায়াজ, এই শফিকের জামিন হয়ে গেল, তাহলে আমাদের সেলিমের সঙ্গে ন্যায় বিচার কি করে হবে? আমি আমার সেলিমের জন্য ন্যায় বিচার চাই ফায়াজ, আমার ন্যায় বিচার চাই। ফায়াজ ভাই, আমাকে আমাকে খুন করবে? হ্যাঁ ফায়াজ ভাই, আপনার সেলিমকে মেরে আমার বাড়ি সংসার সব নষ্ট হয়ে গেছে। এখন আপনি আপনি ভুলটা করবেন না, পুলিশ ধরে ফেলবে, নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। ওর ওই দুঃখ কষ্ট আমার ওপর কোনো রকম প্রভাব পড়েনি। যেমন করে সেলিমকে মেরেছে ঠিক সেইভাবে তিল তিল করে মেরেছি আমি ওকে। তুমি ওর কথা মেনে নিলেই ভালো করতে। ওর উপদেশের মধ্যে অভিজ্ঞতা ছিল, তাও সফিককে তুমি মেরে ফেললে। ওটা তো আমি প্রথমেই বললাম, আমিই মেরেছি সফিককে। তুমি তো এই কথাও বলেছিলে যে তুমি সেলিমকেও মেরেছো। ওকে তো রক্ষা করতে পারলাম না আমরা, মরতে দিলাম, তাহলে তো আমিই মারলাম ওকে। আরো একটা অপরাধ করেছো তুমি, যেটা সেলিমকে না বাঁচানোর বা সফিকে আরো অনেক বেশি অপরাধ। কি? সোয়েব, একটা নিষ্পাপ ছেলেকে দিয়ে খুনের মতন অপরাধ করালে তুমি, ঠিক সেই রকমই যেমন সফিক আয়াজকে দিয়ে করিয়েছিল। সেলিম আমার একমাত্র ছিল। বাজে কথা বন্ধ করো। একমাত্র ছিল? সেলিম তোমার একমাত্র ছিল, সানোয়ার নীলোফারের একমাত্র ছিল। তোমরা মা বাবা স্নেহ দিয়েছো নিজেদের ভাই বোনেদের, কিন্তু কখনো এটা ভেবেছো যে শোয়েবও কারোর ভাই বা ছেলে বা আয়াজও? আমার একটা ব্যাপার মাথায় ঢোকে না যে তোমরা তোমাদের পরিবারকে এতটা ভালোবাসো, তাহলে তোমরা অন্যের ঘর কি করে বরবাদ করতে পারো? জিনাত, তোমার ভালোবাসা প্রথম থেকে শুধু নিজের প্রতিই ছিল, শুধুমাত্র নিজের প্রতি। এই কেসটা হতাশা আর আফসোসের একটা লম্বা পথ অতিক্রম করলো। এই কেসে জীবিত মানুষদের দুঃখ এই জন্য দ্বিগুণ হয়ে গিয়েছিল কারণ একটি অপরাধ থেকে কেউ শিক্ষা নেয়নি, আর তাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। আইনের নজরে আগেই একজন অভিযুক্ত ছিল যার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল, আর এখন সেই একই অভিযোগ অন্যদের বিরুদ্ধে করা হয়েছে যারা আগের কেসের অভিযুক্তকে খুন করেছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.